তো সবাইকে স্বাগতম তোমাদেরকে আমার ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। তো আজকে আমরা পড়ব শক্তির সংরক্ষণশীলতা। তো শক্তির সংরক্ষণশীলতা নিতে বোঝার জন্য আমাকে যে জিনিসগুলো আগে একটু বুঝে নিতে হবে সেটা হচ্ছে গতিশক্তি ও বিভব শক্তি। তো এটা আমি হয়তো তোমরা হয়তো করে ফেলছো। আমরা গতিশক্তি বলতে কি বুঝি? একটা বস্তু গতিশীল অবস্থা হওয়ার জন্য বা গতিশীল অবস্থা প্রাপ্তির জন্য যেই শক্তি লাভ করে অথবা যেই শক্তির কারণে সে গতিশীল অবস্থা লাভ করে তাকে গতিশক্তি বলে। ঠিক আছে, যেমন মনে করো এই একটা বস্তুকে তুমি স্থির অবস্থায় ছিল, যেহেতু স্থির ছিল তার আদিশক্তি কত হবে? 0 হবে। তাই তুমি তাকে এফ বল প্রয়োগ করলে, যখন এফ বল প্রয়োগ করলো তখন সে কী হবে? মুভ করতে শুরু করবে। মুভ করতে শুরু করা মানে সে গতিশীল অবস্থা প্রাপ্ত হবে। ধরলাম সে এই জায়গায় চলে আসলো। তো এই যে ডিস্টেন্সটা সে কাভার করছে, এটা কিন্তু তার একটা বেগ প্রাপ্ত হওয়া লাগছে না? অবশ্যই। যে বেগটা অর্থাৎ যেই শক্তির কারণে সেই গতিশীল অবস্থা লাভ করছে সেটা হচ্ছে গতিশক্তি। সো ভাই, গতিশক্তির সূত্রটা হচ্ছে ইকে ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। অর্থাৎ যেখানে আমরা বলতে পারি যদি বস্তুটার ভর কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়, কারণ কি বস্তু যখন এখানে ছিল, এখানে যদি তার ভর m কেজি হয়, এখানে কি অবশ্যই তার ভর 2m হয়ে যাবে না, মানে দ্বিগুণ হবে না, কারণ কি ভর সবসময় কনস্ট্যান্ট থাকবে। হাফের মানও কনস্ট্যান্ট, তাই আমরা বলতে পারি ইকে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। ভি মানে কি? ভ্যালোসিটি। কারণ কি ভাই, মনে করো এই জায়গায় পর্যন্ত স্থির ছিল, আস্তে আস্তে তার বেগ বাড়ছে। যেহেতু তার বেগ বাড়ছে তার মানে কি বেগ পরিবর্তন হচ্ছে, দ্যাটস ওয়াই ইকে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তার মানে বেগ বাড়লে গতিশক্তি বাড়বে। ওকে, এবার হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি কি? তুমি একটা বস্তুকে যখন ভূমি থেকে কোনো এইচ পরিমাণ উচ্চতা ওঠাও, মনে করো এই এইটুকু দ্রুতটা হচ্ছে আমার এইচ, তো তুমি এই জায়গায় একটা বস্তুকে ওঠালা, এই জায়গায় ওঠালে কী হবে? যেহেতু তুমি ভূমি থেকে তাকে উপরে দিকে উঠাইছো, সে আবার নিচে দিয়ে চলে আসতে যাবে, তখন তার মধ্যে একটা কাজ করার জন্য একটা শক্তি জাগ্রত হবে। এই যে শক্তিটা জাগ্রত হবে সেটাই হচ্ছে বিভব শক্তি। তাহলে ভাই একটা কিছু মনে রাখবো, আমরা বিভব শক্তি সবসময় ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে বা কত উপরে আছে সেটা আমরা লক্ষ্য রাখবো, হিসাব করবো। তার মানে বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল? এইচ এর উপর। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে গতিশক্তি হচ্ছে যে যেই পয়েন্ট থেকে তাকে ছোড়া হয়েছে বা তাকে বল প্রয়োগ করে সেখান থেকে তার বেগের দিকটা কোন দিকে। ওকে, আচ্ছা। এখন আমরা বলবো শক্তির সংরক্ষণশীলতা। তো শক্তির সংরক্ষণশীলতা নীতি বলতে বুঝতে যে শক্তির সংরক্ষণশীলতা তখনই একটা বস্তু মুক্ত, মনে করো এখানে একটা বস্তু আছে, এই মুক্তভাবে নিচে দিকে ছাড়া হলো। মুক্তভাবে ছাড়া হলে সেই হিসাবে মনে করো একদম সর্বোচ্চ উচ্চতা ছিল, সর্বোচ্চ উচ্চতা সেটা বিভিন্ন অর্থাৎ ভূমিতে চলে আসলো। ওকে, এই সর্বোচ্চ উচ্চতা এই এই দেখো আমি এখানে 3টা পয়েন্ট বিবেচনা করছি, একটা এ পয়েন্ট, একটা সি পয়েন্ট, একটা বি পয়েন্ট। আমি এই 3টা জায়গায় আমি তার মোট শক্তি হিসাব করব, তার মোট যান্ত্রিক শক্তি। কোনো একটা বস্তুর মধ্যে সংগঠিত মোট যান্ত্রিক শক্তি আছে ওই বস্তুটার গতিশক্তি বিভব শক্তির সমষ্টির সমান, যেটাকে প্রকাশ করা হয় মোট যান্ত্রিক শক্তি হচ্ছে E⁴ দ্যাট ইজ নিট মেকানিক্যাল এনার্জি, টোটাল যান্ত্রিক শক্তি। তাই টোটাল যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো একটি বস্তুর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টির সমান। যদি এই 3 বিন্দুতে মোট যান্ত্রিক সমষ্টির মান পরস্পর সমান হয় তবেই প্রদত্ত ঘটনাটি বা এই বস্তুটা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে। তো চলো আমরা প্রমাণটা শুরু করি। তাহলে ভাই প্রথমে যেহেতু এ হচ্ছে কি ভূমি থেকে এইচ কোনো উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় এখানে সে স্থির আছে। আর মনে রাখবে একটা বস্তু সবসময় সর্বোচ্চ উচ্চতা তার বেগ শূন্য হয়, কারণ কি সে সর্বোচ্চ যখন উপরে উঠবে, উপরে উঠে যখন সে আবার মুভ করবে সে ক্ষণিকের জন্য হলেও কী হবে? স্থির হবে। ওকে, সো দ্যাটস, তখন তার যেহেতু স্থির তার ভ্যালোসিটি শূন্য, তাই সর্বোচ্চতা কোনো কি শক্তি থাকবে না? গতিশক্তি থাকবে না। ওকে, তাই সর্বোচ্চতা কি সম্ভব? শুধু বিভব শক্তি হতো। আমাদের বিভব শক্তি মানে হচ্ছে mgh প্লাস ইকুয়াল টু হাফ m v স্কোয়ার। আমরা কি জানি mgh প্লাস, এটা কিন্তু যেহেতু ভ্যালু স্কোয়ার, তার টোটাল হবে mgh। ওকে, এবার চলে আমরা দেখি সি বিন্দুর জন্য। সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত হবে? সেম ইপি প্লাস ইকে। একটা জিনিস দেখো, সি বিন্দুটা ঠিক এই ভূমি থেকে কী পরিমাণ উচ্চতা, সেখানে একটা উচ্চতায় আছে। সে উচ্চতা হচ্ছে দেখো, যেহেতু টোটালটা এইচ মিটার, আর এ থেকে সি বিন্দু যখন সে নিচে নামতে চলে এই অংশটুকু হচ্ছে এক্স মিটার, তাহলে এই অংশটুকু অবশ্যই কী হবে? এইচ মাইনাস এক্স। তাহলে এই জায়গায় তার একটা কী থাকবে? বিভব শক্তি থাকবে, কারণ সে ভূমি থেকে এই পরিমাণ উচ্চতায় আছে। আমরা জানি বিভব শক্তি উচ্চতা নির্ভর করে। আবার দেখো এইখান থেকে তার ভ্যালোসিটির দিকটা এই বরাবর, তার মানে যেহেতু এই বরাবর গতিশীল, তার মানে এখানে তার একটা কি আছে? এখানে তার একটা গতিশক্তিও আছে। তার মানে সি পয়েন্টে তার গতিশক্তি থাকবে। তাহলে তার গতিশক্তি হবে mg
এইচ মাইনাস এক্স প্লাস ইকুয়ালস টু হাফ অফ এম বি স্কোয়ার। তাহলে গুণ করলে কি হবে, এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস হাফ এম। আমরা ভি স্কোয়ার যেহেতু সে মুভ গতিশীল, ভি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, ইউ স্কোয়ার প্লাস 2g এক্স, কারণ কি সে এ পয়েন্ট থেকে এই সি পয়েন্ট দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এখানে কত হবে, এম জি এইচ মাইনাস এম জি এক্স, যেহেতু সে স্থির ছিল তাহলে ইউ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই টু আর এই টু কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, থাকে কি এম জি এক্স, মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স কাটা, থাকে শুধু এম জি এইচ। অনুরূপভাবে আমি যদি বি বিন্দু মোট যানজট দেখতে চাই, বি বিন্দুটা আমরা এখানে বিবেচনা করবো একদম ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, একদম ভূমি স্পর্শ পূর্ব মুহূর্তে, অর্থাৎ একদম ছুঁয়ে ফেলে এমন অবস্থায়। যদি একদম ছুঁয়ে ফেলা অবস্থায়, তার মানে কি সে তার আগের জায়গায় ফিরে আসছে, দ্যাট মিনস সেখানে আমার উচ্চতা 0। আর যেহেতু একদম ছুঁয়ার অবস্থায় আছে, তার মানে তার একটা গতিশীল বেগ আছে, তার মানে এই সি বিন্দু বি বিন্দুতে আমার কি সম্ভব, গতিশক্তি সম্ভব। সরি, ইপিটা কি হবে, এম জি এইচ প্লাস হাফ অফ এম বি স্কোয়ার। তাহলে এই যে কি হয়েছে দেখো, এই জায়গায় হচ্ছে যে তোমার 0 প্লাস হাফ এম, যেহেতু তার গতিশক্তি আছে, গতিশীল অবস্থা, আর তার এইখান থেকে তার আসার দৈর্ঘ্যটা কত, বেগটা কত, সেই শেষ বেগটা আমার কীভাবে বের করবো, একদম শেষ মুহূর্তে এখান থেকে সে ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করছে, একদম শোয়ার মুহূর্তে তার বেগটা হবে ভি, সেই ভিটা হচ্ছে আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে 0 প্লাস হাফ ইন্টু এম, যেহেতু স্থিরটা 0 ছিল, আদিবেগ স্থির, তার মানে আদিবেগ ইউ কত হবে, 0 হবে। তাহলে 2 ইন্টু জি, আর সেইখান থেকে টোটাল কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এইচ। তাহলে এই টু কাটা থাকতেছে এম জি এইচ। সো যেহেতু এ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু সি, দেখো 3 জায়গার মোট শক্তি পরস্পর সমান, তাই আমরা বলতে পারি প্রদত্ত ঘটনাটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। ঠিক আছে, ধন্যবাদ।